দুর্নীতিকে এখন দুর্নীতি মনে হয় না, একজন শত শত মানুষ বা দেশের মানুষ সাফার করছে। দুর্নীতি সম্বন্ধে আমাদের বুঝতে হবে যে দুর্নীতিটা এরকম একটা বিষয় যে ক্ষতিগ্রস্ত, সবাইকে, সমাজকে ক্ষতি করে, রাষ্ট্রকে ক্ষতি করে। সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আজকের এই আয়োজন এবং আলোচনা সভা, এটার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি দুর্নীতি নিবারণ বিষয় সংস্থাকে অসংখ্য ধন্যবাদ এবং একটা আলোচনা সভা করার জন্য। শেষমেশে বলবো, আজকে যারা আলোচক আছেন, আমাদের স্যার করিমুল্লাহ স্যার আছেন, আমার বড় ভাই শরফুল্লাহ শফু ভাই আছেন এবং সম্রাট ভাই আছেন, যারা এই দিক নির্দেশনা দিয়ে যাবে, কারণ ওনারা রাজনীতিবিদ এবং লেখক এবং রাষ্ট্র সংস্কারের মধ্যে ওনারা আছেন। তা আমাদের দাবি থাকবে যেন ওনারা দুর্নীতি বিষয়ে ভালো, আমরা যেন এরকম কাজ করতে পারি, শিক্ষা অঙ্গন থেকে শুরু করে চিকিৎসা সেবা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে যেন দুর্নীতি মুক্ত হয়। এই বলে আমরা প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা দৈনিক স্বদেশ বিচিত্রা 90 গণ আন্দোলনের অন্যতম দুঃসাহসী ছাত্র নেতা কবি অশোক ধর, আপনাকে মঞ্চে স্বাগত। আমরা এবার একটু বিশেষ অতিথিদের বক্তব্যে চলে যাব। বিশেষ অতিথিদের প্রতি আমি শুধু একটু কথা বলতে পারি যে যেহেতু আমরা অবশ্য সময় খুব একটা, তো এদিক থেকে আমি প্রথমে আহ্বান জানাবো বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আইনবিদ আলহাজ এম এ ইউসুফ, আহ্বায়ক বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্যজোট, আপনাকে। আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বরেণ্য ব্যক্তিবর্গ, উপস্থিত সাথী ও বন্ধুগণ, আমার সালাম ও শুভেচ্ছা। দুর্নীতি নিবারণ বিষয়টা ব্যাপক ব্যাপার। দুর্নীতি, আমার পূর্ববর্তী যে আয়োজন করেছেন উনি বলেছেন ক্যান্সার হয়ে গেছে। আমি বলবো এটা আরো ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে, উপর থেকে নিচ পর্যন্ত, উচ্চ পর্যায়ে থেকে শহর বন্দর গ্রাম পর্যন্ত, পাড়া মহল্লা পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছে। দুর্নীতি পুরা দেশটাকে, পুরা রাষ্ট্রকে, পুরা সমাজকে ঘায়েল করেছে। 72 বঙ্গবন্ধু থাকা অবস্থা উনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। 7 কোটি মানুষ 7.5 কোটি কম্বল দিয়েছিল, ওনার নিজেরটা উনি পায়নি। বিগত সরকার শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন, কিন্তু বাতিল নিচে অন্ধকার। সর্বশেষ উনি বিদায়ের আগে বলেছিলেন যে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া শোনেন। তাহলে এতে প্রতীয়মান হয় যে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি বা করে আসছি, তারা দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে। দুর্নীতি দমন একটা সংস্থা আছে, আমি বলবো কঠোর আইন সংস্কার দরকার এবং কার্যকর দরকার। সরকারি যতগুলি সংস্থা আছে জনসম্পৃক্ত সহ, এদের সকলকে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে এদের সকলের আয়কর রিটার্ন দাখিল করতে হবে বাধ্যতামূলক, এবং প্রতিনিয়ত এটার অডিট করতে হবে। শুধু তাদের না, তাদের স্ত্রী সন্তান, তাদের শ্বশুর শাশুড়ি নিকট আত্মীয়দের আয়কর দাখিল করা, রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক, এবং প্রতিনিয়ত প্রতি বছর অডিট করা বাধ্যতামূলক করা দরকার। এবং এটা কঠিন শাস্তির আওতায় আনতে হবে এবং কার্যকর করতে হবে। এটা হলো আইনগত দিক থেকে।
সমাজের মানুষ, আমরা যারা বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমি বলবো রাজনৈতিক স্বচ্ছতা ছাড়া এদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। সামাজিক যেমন রাজনৈতিক স্বচ্ছতা লাগবে এবং সামাজিক স্বচ্ছতা লাগবে, যে আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করব। এমন কোনো অফিস নাই ঢাকা শহরে বা সারা বাংলাদেশে রাজস্ব বিভাগ হইতে আরম্ভ করে রেজিস্ট্রি অফিস, প্রশাসনিক অফিস, রাজুক অফিস এবং সরকারি জনসম্পৃক্ততা যুক্ত যতগুলি অফিস আছে, দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। আমি বলবো দুর্নীতি থেকে এটা পরিত্রাণ পেতে হলে এটাকে যেমন সরকারকে সদিচ্ছা থাকতে হবে, যখন যে সরকার গঠন করেন, যে সরকার থাকেন, ওটাকে সদিচ্ছা থাকতে হবে, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করব। দ্বিতীয়ত আমাদের জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আমাদের সামাজিকভাবে যারা দুর্নীতিবাজ, এলাকার প্রতিটা মানুষ জানে কোন গ্রামে কে দুর্নীতি করে, তার অবৈধ আয়ের সোর্স আছে, অবৈধভাবে রুজি আছে, অবৈধভাবে তারা দুর্নীতি করে, যারা দুর্নীতি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। যদি পারেন, আমরা যদি পারি, সবাই যদি যার যার অবস্থান থেকে আমরা এটা করতে পারি, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্যথায় নয়। প্রতি নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি হয়, সিন্ডিকেটের বিকল্প অর্থ দুর্নীতি। দুর্নীতির অনেক ব্যাপক ব্যাখ্যা, আমরা অনেকে জানি, অনেকে জানি না। এটা পরিষ্কার হওয়া, আমি মনে করি বিজ্ঞজন আছেন, তারা এটা ব্যাখ্যাটা দিবেন আমাদের বোঝার জন্য, জাতির সামনে তুলে ধরার জন্য। অনেক ব্যাখ্যা, শুধু দুর্নীতিতে একটা শব্দ, কিন্তু আমরা এটার অর্থ কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা অনেকেই জানি না। আমি আমাদের বিজ্ঞকে পরিষ্কার করার জন্য এই বিষয়টা আমি আহ্বান, পরিশেষে সময় সংকীর্ণ, আজান দিয়ে দেবে। আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য, বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পরিষ্কার আমি আরেকটা কথা বলি, আমি আরেকটা সংগঠন আছে যেটা বাংলাদেশ শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী ঐক্য জোট। আমরা এই প্রস্তাব উপস্থাপন করছি আপনাদের কাছে, অনেকের কাছে বক্তব্য বসে গেছে। আমাদের বক্তব্যটা পরিষ্কার, রাষ্ট্রের নির্বাহী অঙ্গ থেকে দুর্নীতি দমন কমিশনকে পৃথকীকরণ নিশ্চিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সাংবিধানিক আদালত গঠন করতে হবে এবং এই বিভিন্ন জনসম্পৃক্ত যেসব সংস্থাগুলি আছে সব সংস্থাকে ন্যায়পালের গঠন করতে হবে, ন্যায়পালের আওতায় আনতে হবে, অন্যথা এবং কঠোর করতে হবে না। এর আগে একবার ন্যায়পাল হয়েছিল, কিন্তু এটা বন্ধ, নিষ্ক্রিয় হয়ে গেছে। আমি বলবো সত্যিকার অর্থে যদি আমরা দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে চাই এবং দুর্নীতিকে বন্ধ করতে চাই, যেমন কঠোর আইনের পাশাপাশি সামাজিক স্বচ্ছতা জরুরি। ধন্যবাদ। আমরা বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ আইনবিদ আলহাজ এমিন থাকবেন, আমাদের প্রাণপ্রিয় বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহমুদ্দিন খোকন, সভাপতি বাংলাদেশ রিপোর্ট অ্যাসোসিয়েশন, এবং আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর নজরুল হাসান কলিমুল্লাহ, উদ্বোধক আজকের অনুষ্ঠানে ইসলাম সম্রাট সহ সামনে উপস্থিত ভাই বোনেরা। আসলে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে দুর্নীতি, এখন এই বিগত ফেসিবাদ শেখ হাসিনার সরকার এমনই একটি পর্যায়ে নিয়ে গিয়েছে যে এখন আমরা প্রতিদিন যে জিনিসটা করি, আমাদের খাওয়া দাওয়া করতে হয়, খাবার ভাত মাছ খেতে হয়, এটা এখন একটা রেগুলার আইটেমের মতো হয়ে গেছে। রেগুলার যে অবস্থা নিয়ে গিয়েছে,
যে সেটাকে মানে আমি কি বলবো এটাকে, যে একটা মানে রেগুলার কাজ হিসাবে মানে দুর্নীতি এখন এটা করতে হবে। এক জায়গায় গেলে কাজ করলে তাকে 500 টাকা দিতে হবে, 1000 দিতে হবে, এটা মানে একটা মানে রেওয়াজ চালু হয়ে গিয়েছে। এটা করে গিয়েছে কে? বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের যে অবস্থা করেছে, দুর্নীতির মানুষের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছে প্রতিটি জায়গায়। এমন একটি সেক্টর নাই আমি মনে করি কোনো জায়গায় বাদ, কোনো জায়গায় সব জায়গায় সে করে দিয়েছে। এবং সে দুর্নীতি করে 2009 সালের পরে 17 বছর ভোট ছাড়া জোর করে এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতার দিকে ছিল। একটি নির্বাচন 2013 সালে নির্বাচন যখন আসছে, সেই নির্বাচনে টাকার বস্তা তার উপর উপরে রেখেছে। সেখানে সমস্ত আমলাদেরকে বিভিন্ন যেখানে যেখানে টাকা দরকার, প্রশাসনের পুলিশ বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসন বলে, সব জায়গায় বস্তা বস্তা টাকা দিয়েছে তাকে নির্বাচন করে নিয়ে আসছে তারা। 14 গেল, ঠিক 18-তে আপনারা দেখেছেন কি হয়েছে, সেখানে লোক দেখানো নির্বাচন। 24-এ দেখেন কি হয়েছে, সেখানে সমস্ত জায়গায় সে টাকা দিয়ে আজকাল বাংলাদেশকে একটা দুর্নীতির মহাউৎসবে পরিণত করেছে। আজকাল ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে আওয়ামী লীগ 1948 সালের সংগঠন, এই আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান আমার বাবা, আজকেও আমি দেখলাম গতকাল সে যে ভাই কি বলে একটি ভিডিও কনফারেন্স করেছে লন্ডনে, ইন্ডিয়ায় বসে, সেখানে বলেছে যে কি জানি যে আমার বাবা দেশ স্বাধীন করেছে, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। আপনার বাবা দেশ স্বাধীন করেছে আমি অস্বীকার করি না, কিন্তু আপনি যে কাজগুলি করে গিয়েছেন ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। সমস্ত জায়গায় আজকে দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ সব জায়গায়। আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আপনি কিসের জন্য এই পূর্বাঞ্চলের পটক লাগবে? আপনার পরিবারের আপনি পটক নিয়েছেন, আপনার বোন নিয়েছেন, আপনার সন্তান নিয়েছেন, আপনার বোনের সন্তান নিয়েছে। আপনাদের দিকে দরকার ছিল? আপনাদের দেশের প্রধানমন্ত্রী, দেশই তো আজকে আপনাদের সব কোথায় হয়, আপনাদের পটক দিয়ে আপনি কি করবেন? আজকে দেখেন স্বজনপ্রীতি, দুর্নীতি সব জায়গায়। আওয়ামী লীগ ফেসিবাদ শেখ হাসিনা করেছে বাংলাদেশের প্রতিটি জায়গায়। সেই জন্য আজকে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের দাবি একটি ছিল, আমরা যারা রাজনীতি করি, এই দেশের মানুষের একটি ভোট, একটি ইলেকশন, সুন্দর নির্বাচন, যার ভোট সে দিবে, ভোটটা যদি সুন্দর মতো হয় সেই জিনিসটা তারা কখনো মেনে নেয়নি। তারা জোরপূর্বকভাবে প্রশাসনকে জোর খাটিয়ে এই যে পয়সা দিয়ে টাকা দিয়ে তারা নির্বাচিত হয়েছে আর বলেছে সুন্দর নির্বাচন। আমি মনে করি এই যে 3টা নির্বাচন কমিশন তারা করে গিয়ে তাদের বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত, হাট করায়। আর এই কারণে এই টাকা কার? আপনার আমার পাবলিক মানি, আমরা যারা ট্যাক্স দিই আমাদের টাকা দিয়ে তারা তারা এই জিনিসগুলো করেছে। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে দুর্নীতিকে আমাদের একটি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। সেইগুলি করতে হবে বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন বিভিন্ন খাতে যে দুর্নীতি যেসব জায়গায় হয়, সব জায়গায় আমি শেষ করতে পারবো না কোন জায়গায় দুর্নীতি নাই বলেন আপনি? এমন কোনো জায়গায় নাই, এবং একটি জায়গা বাদ নাই, সব জায়গায় দুর্নীতিতে শেখ হাসিনা সব জায়গায় করে দিয়ে গেছে। আজকে তারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, মাত্র 22 থেকে 25 দিনের মাথায় এদেশের ছাত্র সমাজ বলেন, আবার মানে আপনাদের কৃষক বলেন, শ্রমিক বলেন, দিনমজুর বলেন, রিক্সাওয়ালা বলেন, ঠেলাগাড়ি বলেন, সবাই সম্মিলিত আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে স্বীকৃতি হবে, এবং বাংলাদেশ থেকে সে চলে গিয়েছে, কিন্তু দুর্নীতিগুলো সে রেখে গিয়েছে। তার যে পেতার তারা এখনো কোনো বিভিন্ন প্রশাসনের বিভিন্ন অঙ্গনে রয়েছে, এবং সেই জন্য দুর্নীতি কমিশন বাতিল, তারা রিজাইন দিয়েছে। আমি যতটুকু জানি খুব শীঘ্রই দুর্নীতি দমন কমিশন গঠন হবে, এবং সেখানে যারা আসবে তাদের মধ্যে আহ্বান, আপনারা একটা নীতিমালা করেন সব ক্ষেত্রে, প্রশাসনে যারা চাকরি করেন বিভিন্ন জায়গায়, হ্যাঁ আমরা রাজনীতি করি, আমাদেরও জবাব দিয়ে আসতে হবে, আমাদেরও করতে হবে, যাতে করে কোনো দুর্নীতি যায়। কারণ আমাদের দেশটাকে একটি জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের বুঝতে হবে আজকে বাংলাদেশটা কোথায় নিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা স্বৈরাচারের সংবিধান আন্দোলন সংগ্রাম করেছি, তখন ছাত্ররা
ছাত্র করার জন্য, ছাত্র রাজনীতি করার জন্য উৎসাহ ছিল। আজকে বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি করার মতো কোনো লোক পাবে না বুঝি। আজকে আসতে চায় না কেন? ছাত্র রাজনীতির কথা শুনে তারা ঘৃণা করে। কেন করে? এই শেখ হাসিনার দুর্নীতি, টাকা পয়সা, ছাত্রদের হাতে টাকা দিয়েছে। আজকে ছাত্রলীগের প্রেসিডেন্ট বলেন, ছাত্রলীগের সেক্রেটারি বলেন, ফরিদপুরের কি বলে ছাত্রলীগের ইউনিয়নের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা তার থেকে পাওয়া যায়। এটা কি সম্ভব? ছাত্রলীগের সে ছাত্র তার কাছে থাকলে এই শেখ হাসিনা ফেস্টিভ্যাল শেখ হাসিনা বাংলাদেশে সৃষ্টি করে দিয়েছে। সেই জন্য আমাদেরকে একটি জবাবদিহিতার আত্মায় নিয়ে আসতে হবে। এখানে মাননীয় বিচারপতি সাহেব আছেন, উনি আইন দিয়ে সে কথাগুলি বলবেন। আমরা চাই বাংলাদেশকে সুন্দর একটা পরিস্থিতি আসবে। কারণ আমাদের নেক্সট জেনারেশন যারা, আমাদের ছেলে সন্তানেরা, আমাদের ভাইরা, আজকাল তারা কেউ বাংলাদেশে থাকতে চাচ্ছে না। সবাই পাড়ি জমাতে চাচ্ছে ওই ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা বলেন, লন্ডনে বলেন, সব জায়গায় তারা চলে যাচ্ছে। মেধা যদি দেশ থেকে চলে যায়, দেশটা কারা চালাবে, কীভাবে চলবে? সেই জন্য আমি সবাই মধ্যে আজকে অনুরোধ, এখানে যারা আজকে সেমিনারটা করেছেন, এটা সময় উপযোগী সেমিনার। আজকে দুর্নীতি থেকে বিশেষ করে বিশিষ্ট আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন সমস্ত দুর্নীতি মুক্ত করে আমরা একটি সুন্দর দেশ গড়ব, এটা আমরা নিয়ে সামনের দিকে গিয়ে আমাদের স্লোগান থাকবো। আমরা সুন্দর, আপনারা লক্ষ্য করেছেন ফেসিস্ট চলে গিয়েছে, ফেসিস্টের কথার দ্বারা আবার দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি হচ্ছে। আপনারা দেখেন কিভাবে ইসকন দিয়ে তারা বারবার 5 তারিখের পরে 10 তারিখে 10ই নভেম্বর তারা তাদের নুরুশের দিবস ছিল, সেখানে তারা নামতে চেয়েছিল। এই দেশের জনগণ আওয়ামী লীগের তারা কখন নামতে দেয়নি, তাদের বিতাড়িত করেছে। আবার কি দেখলাম, ইসকনের মাধ্যমে তারা আবার এখানে আসনি করে ইসকন আমাদের এক ভাই অ্যাডভোকেট, তাকে চিরায় চট্টগ্রামে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। আজকে আওয়ামী লীগ প্রতিটি ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে শোষণ করেছে। গত 17 বছর তারা শোষণ করেছে, আবারও চাচ্ছে। তাদের মনে সব কিছু হারিয়ে গিয়েছে। যেভাবে বলে আওয়ামী লীগের শেখ হাসিনা মনে ভারতে আছে, তাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেন মোদী সাহেব। আপনার এত দরদ, তার জন্য বাংলাদেশে আমাদের জেহাদ ঘোষণা করলেন, আমাদের হাই কমিশনের উপর আঘাত করলেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আঘাত করেছেন। আমরা 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করে আমাদের নেতারা আমরা যুদ্ধ স্বাধীন করা হয়েছে। এই দেশটা বাঙালি জাতি বাংলার ভাষা আন্দোলন করেছে, 71-এ মুক্তিযুদ্ধ করেছে, রক্ত দিতে জানে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ হাতগুলি হয়েছে ভুল ধারণা। বাঙালি জাতি খুব ভদ্র, খুব ভালো। আবার যখন হিংসাত্মক ভূমিকা নেয় তখন করে কঠিন চেয়ে কঠিন হয়ে যায়। তাই নেতৃত্ব আজকে বলবো, ভারতকে আমি বলবো, আপনারা যে একটা সুন্দর পরিবেশ চান, আপনাদের পররাষ্ট্র সচিব আজকে আসছেন, একটা আলোচনা করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেন। কারণ আপনারা প্রতিবেশী, আপনাদের আমাদের দরকার আছে। আপনারা যে সুন্দর একটি গণতান্ত্রিক পন্থা চালু করেন, বাংলাদেশে সেটা কোনো প্রভাব পড়বে। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আর আপনারা যদি অশান্তি সৃষ্টি করেন, আপনারা কোনো ভালো থাকতে পারবেন না। কারণ আপনারা কোনো চতুর্দিকে আপনারা সব হারিয়েছেন। শ্রীলঙ্কা গিয়েছে, ভুটান গিয়েছে, মালদ্বীপ গিয়েছে, মানে সব দেশ গিয়েছে। বাংলাদেশের উপর আপনাদের গিয়েছে। কেন গিয়েছে? আপনাদের এই পররাষ্ট্রনীতি যে নতজানু, সেই জন্য গিয়েছে। কারণ আপনার আজকে মোদী একটা অশিক্ষিত লোক। আমি বলতাম যে একটা গণতন্ত্রের কোনো দেশ, একটা অশিক্ষিত লোক, চার দোকানওয়ালা, সে আজকে কিভাবে ওই দেশে কি হতে পারে ম্যান টু ম্যান জনগণের সাথে সে শেখ হাসিনা চলে গেছে, তার জন্য সে বাংলাদেশের ইতিহাস ঘোষণা করলো। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। মানুষ থাকতে পারে। ওই আপনি আজকে বাশার আল আসাদ চলে গিয়েছে, বাশার আল আসাদের জন্য মধ্যপ্রাচ্য থেকে অনেক স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট পুরোপুরি দেয় নাই, কিন্তু একটা মধ্যস্থ দিয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল বিধায় বা পৃথিবীর কোনো দেশে কোনো বলেনি যে মহিলা ঠিক ছিল। কারণ সে এত কোনো কাজ না করছে, গুম, খুন, মারামারি, হত্যা সব কিছুই মহিলা করেছে। এবং সে জাতির একটি কলঙ্ক শেখ হাসিনা। আজকে যদি আওয়ামী লীগ যারা সমর্থন করে থাকে, আজকে থেকে বলবো যে আওয়ামী লীগরা আপনি পরিত্যাগ করেন। এটা একটি মানুষের দুর্গন্ধ, পচা 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 জিনিস, পচা জিনিস। তাই নেতৃত্ব বলবো আজকে দুর্নীতির সেমিনার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা দেশটাকে একটা সুন্দর দিকে নিয়ে যাবো। জবাব দিয়ে থাকলে সুন্দর একটি নির্বাচন হবে। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন, আপনারা আসলেন প্রয়োজনীয় সংস্কার করে আপনারা
দ্রুত গতিতে একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক একটি সরকার আসুক, মানুষের কথা বলা শুরু করে দেন, মানুষের উন্নয়ন হোক, দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, সব কিছু একটা জবাবদিহিতা জানা উচিত। আমরা চাই আমাদের দেশটাকে একটা সামনের দিকে নিয়ে যাই, কারণ মাত্র 22 থেকে 25 দিনে 15 থেকে 2000 যেভাবে হত্যা করা হয়েছে, গণহত্যা, সেই গণহত্যা এবং পৃথিবীর কোনো ইতিহাসই নাই যেভাবে পালিয়ে যায় কেউ। এই সিরিয়ার আসাদ পালিয়েছে, তার পরিবারও করে এরকম স্বৈরাচার ছিল, তারপর অনেক কিছু হয়েছে। এখন বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সামনে, ইনশাআল্লাহ আমাদের যারা এখানে সবাই আছেন, সব শ্রেণীর সমাজের জ্ঞানীগুলি, শিক্ষক সবাই আপনারা আছেন, সবাই আহ্বান, আমরা চাই আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যাই, আমরা একটু সুন্দর পরিবেশ। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই। আমি আমাকে আজকে এখানে কিছু বলার জন্য, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস 2024 উদযাপন উপলক্ষে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভা 2024। আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মুখের সুধীবৃন্দ, সবাইকে বিকালের শুভেচ্ছা। আজকের এই আলোচনা সভা সেমিনার যে উদ্দেশ্যে আমাদের কাছে স্পষ্ট, দুর্নীতি নিবারণ করা। দুটি পর্যায়ে দুর্নীতি নিবারণের বিষয় আসে, যে ভবিষ্যতে দুর্নীতি হতে পারে এমন কিছু বিষয়কে চিহ্নিত করা, যা বর্তমানে হচ্ছে তা, অথবা অতীতে হয়ে গেছে এমন দুর্নীতি। আমরা আসলে অতীতের দুর্নীতিগুলোকেই দেখতে পাই, ভবিষ্যতে যে দুর্নীতি হবে তা পাই না। অতীতের দুর্নীতি থেকে আমাদেরকে ভবিষ্যতের দুর্নীতি সম্পর্কে সজাগ হতে হবে, তবেই আমরা একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রা অতিবাহিত করতে পারব। দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থাটি অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের দূরদৃষ্টি ছিল যে ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয় তার জন্য গণসচেতনতা সৃষ্টি করা। প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষ নিজে যখন দুর্নীতি মুক্ত হতে চাইবে, তখনই কেবলমাত্র সমাজের সর্বস্তরের দুর্নীতি দূর করা সম্ভব। তারপরেও প্রাতিষ্ঠানিকভাবে যখন একটা সিদ্ধান্ত থাকে, আইন থাকে, আইন প্রয়োগ থাকে, সমাজের মধ্যে দুর্নীতি প্রতিরোধে তা খুব সহায়তা পালন করে। আমরা আজকে এই স্বল্প সময়ের মধ্যে অনেক অতিথিদের কাছ থেকে আমরা শুনবো যে কি কি পন্থা অবলম্বন করলে পরে আমরা এই দুর্নীতি থেকে অবগতি পেতে পারি। সেক্টর ভিত্তিক নানা রকমের দুর্নীতি হয়ে থাকে। আমরা সাধারণত যে প্রতিষ্ঠানে কাজ করি, ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক দুর্নীতিগুলোকে চিন্তা করি। যেমন আমি যেহেতু সেন্ট্রাল ব্যাংকে চাকরি করি, স্বাভাবিকভাবেই ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতিগুলো আছে সেগুলো আমাদের চোখে পড়ে। প্রকৃতপক্ষে দুর্নীতি ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত দুই রকমেরই হতে পারে। আমরা যখন কারো স্বার্থে কোনো কাজ করে দিব অথবা নিজের স্বার্থে করে দিব, ওই কাজটা আসলে স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায় এবং এটা প্রকৃত যেভাবে হওয়ার কথা তা হয় না, আর এর ফলাফল ভোগ করতে হয় আবহাওয়ার জনসাধারণকে। একইভাবে আইন প্রয়োগকারী সংস্থা অথবা প্রশাসন
যেখানেই আমরা বলি না কেন প্রত্যেক জায়গাতেই এই পদ্ধতিটি অবলম্বন হয়ে থাকে এবং প্রতিরোধ করব। অনিচ্ছাকৃত দুর্নীতি কবলে যারা পড়েন তাদেরকে যাতে ওই অবস্থায় পড়তে না হয় তার জন্য আমরা সজাগ থাকবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একেবারে প্রস্তাবনামূলক দুর্নীতি নিবারণ বিষয়ক বক্তৃতা দিলেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক। এবার বাংলাদেশ ব্যাংকেরই আরেকজন পরিচালক মোহাম্মদ আবুল হাশেম। সবাইকে সঙ্গে নিয়ে এবার আমাদের জন্য কথা বলবেন মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত পরিচালক বাংলাদেশ ব্যাংক। দুর্নীতি নিবারণ সংস্থা কর্তৃক আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং ন্যায়স্থ উপস্থিত আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন। অনেক মুদ্রা দেশের অর্থনীতি, সমাজ ও প্রশাসনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এটি শুধু আইন ভঙ্গের বিষয় নয়, বরং একটি নৈতিক অবক্ষয় যা উন্নয়ন ও সুশাসনের পথে প্রধান অন্তরায়। দুর্নীতি নিবারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত। দুর্নীতি নিবারণে আইন ও নীতি। দুর্নীতি রোধে শক্তিশালী আইনি কাঠামো থাকা জরুরি। সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং তা কার্যকর করার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা অপরিহার্য। দুর্নীতি দমন কমিশন মানে দুদক এর মতো সংস্থা আমাদের মাঝে ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের এই সংস্থার সভাপতি আসার উপলক্ষে কিছুক্ষণ বক্তব্য বন্ধ রাখতেছিল, তার সম্মানার্থে আমি আবার শুরু করছি। শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দুর্নীতি নিবারণে আইন ও নীতি কি? দুর্নীতি রোধে শক্তিশালী আইনি কাঠামো থাকা জরুরি। সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং তা কার্যকর করার জন্য স্বাধীন বিচার ব্যবস্থা অপরিহার্য। দুর্নীতি দমন কমিশন এর মতো সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে এসব প্রতিষ্ঠানের কার্যকারিতা তখনই নিশ্চিত হবে যখন সেগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে। তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে স্বচ্ছতা আনা সম্ভব। সবার জন্য উন্মুক্ত তথ্য নাগরিকদের দুর্নীতির ব্যাপারে সচেতন হতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, তথ্য অধিকার আইন দুর্নীতির সঙ্গে সুযোগ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষা ও সচেতনতা। দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সমাধান হলো জনগণের নৈতিক শিক্ষার উন্নয়ন। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সততা, নৈতিকতা এবং দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করতে হবে। সামাজিক সচেতনতা কার্যক্রম, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ দুর্নীতি নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক সদিচ্ছা। দুর্নীতি নিবারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক সদিচ্ছা। শীর্ষ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় মনোভাব থাকলে তা দেশের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব ফেলে। নেতৃবৃন্দের আচরণ এবং সিদ্ধান্ত জনগণের জন্য অনুপ্রেরণা হতে পারে। দুর্নীতি নিবারণের চ্যালেঞ্জ। দুর্নীতি নির্মূল করা সহজ নয়, কারণ এটি সমাজের বিভিন্ন স্তরে শিকড় গেড়ে বসেছে। রাজনৈতিক দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও ব্যবসায়িক অসত্যতার প্রভাব সমাজের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেছে। অনৈতিক লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক স্বচ্ছতার অভাব এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে। ফলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রয়োজন ব্যাপক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা। প্রযুক্তির ব্যবহার। দুর্নীতি নিবারণে প্রযুক্তির ব্যবহার যুগান্তকারী পদক্ষেপ। ই-গভর্নেন্স চালু হলে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। অনলাইনে টেন্ডারিং, ডিজিটাল পেমেন্ট এবং প্রশাসনিক সেবাসমূহের স্বয়ংক্রিয়করণ দুর্নীতির সুযোগকে হ্রাস করে। উদাহরণস্বরূপ, ভারতের আধার কার্ড প্রকল্প সরকারি সুবিধা বিতরণে স্বচ্ছতা আনতে সহায়ক হয়েছে।
সামাজিক ও ধর্ম মূল্যবোধ। সামাজিক ও ধর্মীয় নীতিগুলি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী সহায়তা দিতে পারে। ইসলাম, হিন্দু, খ্রিস্টান বা অন্যান্য ধর্ম সবাই সততা ও নৈতিকতার উপর জোর দেয়। সমাজের প্রতিটি স্তরে এই মূল্যবোধ চর্চার মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। উপসংহারে বলা যায়, মানবাধিকার বাস্তবায়ন ও দুর্নীতি নিবারণ সহায়কের মূলমন্ত্র হল সততা, স্বচ্ছতা ও সক্রিয় অংশগ্রহণ। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা সময়, প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে। আইন, প্রযুক্তি, শিক্ষা ও নৈতিকতার সম্মিলিত প্রয়োগ দুর্নীতির বিরুদ্ধে সমাজকে সুরক্ষিত করতে পারে। তাই আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে। আমার কথা শোনার জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যাপক আলোচনার মাধ্যমে এটাকে উদ্ঘাটন করা হয়। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সভাপতি, বারবার নির্বাচিত এমপি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুর্নীতি আমাদের দেশে, বাংলাদেশে দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে সরকারের পৃষ্ঠপোষকতায়। কারণ 2008 থেকে এই 2024 পর্যন্ত 16 বছরে আপনার কোন নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার এই বাংলাদেশে ছিল না। যেমন ধরেন, এই সরকারের একজন মন্ত্রী, সাবেক, এই এখন মন্ত্রী নাই, ভূমি মন্ত্রী সাইফুজ্জামান, ওনার আপনার কেউ কেউ বলে যে লন্ডন বা সারা ইউরোপ কান্ট্রিতে 152টা বাড়ি আছে, আবার কেউ কেউ বলতেছে 252টা বাড়ি আছে। তো এই যে দুর্নীতি দমন কমিশন যারা আপনার স্বতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে, তারা কি ওনার ঘাস কাটছে? এই যে 252টা বাড়িতে একদিন হয় না ভাই, হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে হয় নাই, 15-20 দিনে হয় না, এক মাসে হয় না। এটা তো দীর্ঘদিনের পরিকল্পনা। তার বাবা ছিল আখতারুজ্জামান বাবু, ব্যাংক দখলকারী, তারা মন্ত্রী শুরু হয়েছে 1996 সাল থেকে। এই যে আপনার দীর্ঘ যে 30 বছর, এই 30 বছরে আপনার বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকার আসছে, তারপর আওয়ামী লীগ সরকার স্থায়ী হয়েছে, কোন সরকারি বাইর করতে পারলো না, কোন দুর্নীতি দমন কমিশন বাইর করতে পারলো না যে সাইফুজ্জামানের 252টা বানিয়েছে। এখন হলো যে আপনার দুর্নীতি কমিশন যারা থাকে, এরা হচ্ছে আপনার সরকারের সময় সরকারকে তোয়াজ করে, আপনার সরকারের সময়, আপনার আওয়ামী লীগের সময় বিএনপি নিধন অভিযান শুরু করে, আবার যখন অন্য দল আসে তারা হলো আপনার আওয়ামী লীগ নিধন অভিযান শুরু করে। যার জন্য আমাদের বাংলাদেশে এই দুর্নীতি আপনার কেড়ে বসেছে, এটা উচ্ছেদ করা যাচ্ছে না। উচ্ছেদ করতে হলে আপনার নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। ওই যে আপনার ঝিনাইদহ এক এমপি সুরাজুরানের সাথে যে কি ছিল, আপনার সম্পৃক্তি ছিল, আনোয়ারুল ইসলাম আনার, আপনার আপনার দেহ কুট্টা কুট্টা করিয়া হারাইছে আপনার শিখে পাবেন। তার নামে অভিযোগ হলো 500 কোটি টাকার স্বর্ণ চোরাচালানের ব্যবসার লেনদেনের কারণে, ব্যবসার ক্ষতির কারণে তার ইন্ডিয়া নিয়ে আপনার কুট্টা কুট্টা করিয়া হারাইছে। ওইখানে একজন রানিং এমপি ছিল, ওখানে একজন আওয়ামী লীগের রানিং এমপি ছিল। আমাদের বিএনপিতে অলিখিত একটা আছে, রেওয়াজ আছে যে রানিং এমপি থাকলে সেখানে অন্য কাউকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সাংঘাতিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আওয়ামী লীগও আছে। তাহলে এই চোরাচালানিকে 100 কোটি টাকার বিনিময়ে, আমার কাছে রিপোর্ট আছে, 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে নমিনেশন দিয়েছে, টাকাটা দিয়েছে শেখ হাসিনা। এই দেশে কিভাবে আপনার দুর্নীতি, আপনার রাজনৈতিক লোকজন, প্রশাসনের লোকজন, এই যে আমরা স্বাধীন দেশ, এই যে আপনার ইয়া হয়েছে যে আপনার এত রক্ত ক্ষয়ের বিনিময়ে আপনারা এই কি হলো, তত্ত্বাবধায়ক সরকার হলো বা অন্তর্বর্তীকালীন সরকার হলো। এই সরকারের নামে এক সচিবের নামে রিপোর্ট আসলো যে সে ডিসি ট্রান্সফার করতে গিয়া আপনার 5 কোটি টাকা আপনার লেনদেন হয়েছে, এবং এই টাকাটা আসছে ভারত থেকে রয়ের মাধ্যমে। র যাকে বসাবে ডিসি হিসাবে, সে কি করবে? সে তো রয়ের কাজ করবে, আওয়ামী লীগের কাজ করবে, আপনার ইন্ডিয়ার কাজ করবে। কাজে আমাদেরকে সর্বক্ষেত্রে, যাতে আমরা সকলে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সকলে যাতে স্বচ্ছ থাকি, যার যার ক্ষেত্রে
সেই তথ্য আবিষ্কার করতে হবে, সেই ফর্মুলা আবিষ্কার করতে হবে। এই যে সহায়ক শক্তি যেটা আছে, যে সহায়ক সংস্থা, তাদের শুধু এই দিবস পালন করলে চলবে না, এই দিবস পালন করলে চলবে না, তাদেরকে টিআইবির মতো বা অন্যান্য দুর্নীতি দমন সংস্থার মতো নানান রকমের রিপোর্ট তাদের জাতির সামনে উপস্থাপন করতে হবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা। প্রথমে ক্ষমা চাচ্ছি, আমার আরেকটা প্রোগ্রাম আছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, সেখানে থাকতে হবে, সেখানে চলতেছে, এই জন্য আমি একটু আগে বলে যাচ্ছি। আমি আশা করি আপনারা ক্ষমা করবেন। পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু অ্যান্টি কারাপশন কমিশন একটা কিছু আছে, স্বাধীন, সেটা মন্ত্রী হলে তার বিরুদ্ধে মামলা করে, whoever he is, doesn't matter, they're independently work. কিন্তু আমাদের দেশে মূল সমস্যা হলো যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, নামটা স্বাধীন, কর্মক্ষেত্রে পরাধীন, এবং মাঝে মাঝে তাদের চিৎকার শোনা যায়। একজন চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বলছিল যুদ্ধকে তাপ নেই, মনে আছে নিশ্চয়ই আপনাদের, মানে সেই সিটিং চেয়ারম্যান ছিল, বলছে দুর্নীতির তাপ নেই, দন্তহীন দুদক। আমার যদি যে সংস্থা দুর্নীতি দমন করবে তার যদি এই অবস্থা হয়, দুর্নীতি দমন কিভাবে হবে? আর তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন আছে, ইন্ডিভিজুয়ালি কাজ করার এক্সাম্পল খুব কম। তারা মূলত এখন দুদক বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনটা হয়ে গেছে বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নের অত্যাচার, নির্যাতন, মিথ্যা আমরা কিন্তু হাতিয়ার হয়ে গেছে। তারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে, যে যেখানে থাকুক না কেন, whoever, they have to work, they have to take action. আমাদের দেখেন আজকে আমাদের কল্যাণমূলক কান্ট্রি, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এটা কল্যাণমূলক কান্ট্রি, এখানে মুক্ত অর্থনীতি আছে, যার ব্রেন আছে, বুদ্ধি আছে, পুঁজি আছে, সে ব্যবসা করবে, অনেকটা ইনকাম করবে, কিন্তু তার সে কিন্তু হাইস্ট ট্যাক্স দিতে হবে, রাষ্ট্র সে ট্যাক্সটা দিবে নিয়ে, তখন কে পিপল পিপল আন্ডার ক্লাস পিপল যারা তাদের জন্য খরচ করবে। এবার এখানে ট্যাক্স, 100 কোটি ট্যাক্স আসলো, 5 কোটি টাকা বা 10 কোটি টাকা পৌঁছাতে ঘুষ দিল, 5 কোটি টাকা নেতাদের বেশি খরচ করলো, রাজনীতিদের খরচ করলো, আর 10 কোটি টাকা 5 কোটি টাকা ট্যাক্স দিল। অর্থাৎ আপনার আমার রাষ্ট্রের 75 কোটি টাকা আবার সে সিএবিআই বিএবিআই 800 টাকা খরচ করে। বাংলাদেশে যত শত কোটির মালিক আছে, আমি তো প্র্যাকটিসিং লয়ার এবং আইনের সব সাবজেক্ট থেকে নাই প্র্যাকটিস করি। আমার কাছে মনে হয় যে 100 কোটি টাকার উপরে যারা মালিক বর্তমান বাংলাদেশে, অলমোস্ট সবাই আমি বলবো কোন না কোন কারাপশন করে, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তারা কিন্তু আজকে চুপড়ে মানুষ, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, মানে ড্রেসিং নেয়, যদি ড্রেসিং নেয় বাট এর পলিটিক্যাল ড্রেসিং তাদের আছে, ওদেরকে ফাইন্যান্স করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দিতে পজিশন বসছে। তাহলে আমাদের রেভিনিউ যেখান থেকে রাষ্ট্র ইনকাম করবে সেই জায়গায় কিন্তু আমাদের রাষ্ট্র যেখান থেকে রেভিনিউ ইনকাম করবে সেখানে দুর্নীতি। ব্যাটের কথা বলেন, ব্যাটের এখানে দুর্নীতি, রাষ্ট্রীয় ইনকাম বলেন সেখানে দুর্নীতি। আপনার ওই যে চিজার কাশ্মীর বলেন সেখানে ভ্যাট ট্যাক্স আদায় করবো, ইম্পোর্ট ডিউটি আদায় করবো, সেখানে দুর্নীতি নাকি? যে কোনো রেভিনিউ রাষ্ট্র যেখানে রাষ্ট্রের ইনকামের সুযোগ আছে, ইনকাম করার তারা সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে। এটা পৃথিবীতে খুব কম বেশি সম্ভব। আমি ইংল্যান্ডে পড়ালেখা করছি,
চিন্তা করতে পারেন এখানে দুর্নীতি আছে। এদিকে রাষ্ট্র ইনকাম করবে, রেভিনিউ ট্যাক্স, ওখানে ধরো ট্যাক্সের খাতটা কিন্তু অনেক ব্যাপক। এখন তো এখানে ধনী লোকরা বা তারা একটু সরকার দ্বারা ট্যাক্স দিতে হয়। ওখানে কিন্তু প্রত্যেকটা যারা কাজ করে সবারই ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড থাকে। আপনি এক সপ্তাহ কাজ করতে ইনকামটা কমেন, সেখান থেকে একটা পোর্শন টাকা ট্যাক্স কেটে দেবে এবং এটা কেটে নেবে। আপনি লেবারের কাজ করলেও কেটে নেবে, অনেক বড় চাকরি করলেও কেটে নেবে, ব্যবসা করে কেটে নেবে। সেখানে পরবর্তী পর্যায়ে ওদেরকে বেকার ভাতা দেয় বা ওল্ড এজ পেনশন দেয়। আমি তো কাটতেই পারতেছি না। আপনি ধরেন ঢাকা শহরে কত লক্ষ লক্ষ বাড়ি আছে, হাজার হাজার বাড়ি আছে, চিরাং বাড়ি আছে। বাংলাদেশ ট্যাক্স 10,000, 15,000, 20,000 লোক, 1 লাখ লোক দিতে পারে। হ্যাঁ, ধনী লোক তো অনেক ট্যাক্স দেয়, কারণ ওখানে কারপশন। আপনি ধরেন এবং কি হলো, কি হচ্ছে, আপনার সম্পর্ক সংকট করে চলে যাচ্ছে কিছু। পাকিস্তানের মধ্যে 22 কোটি বাচ্চা, এখানে 22,000 কোটির বেশি হয়ে গেছে, আর অনেক বেশি। রাষ্ট্রের সমগ্র টাকা আজকে ওখানে চলে গেছে, ওদের কাছে কনসেন্ট্রেশন। আমার রাষ্ট্রে আজকে এই যে জেনারেশন স্টুডেন্ট দ্বারা আজকে ছাত্র কাজে দ্বারা মার্কস পর চাকরি প্রার্থী হবে। রাষ্ট্র কিন্তু বিশেষ পরীক্ষা বা অন্য চাকরি প্রার্থী মেয়েদের সব মিলে কত 1 লাখ লোক নেয় বা 2 লাখ লোক নেয়, 1 লাখ 1.5 লাখ লোক নেয়। আমার প্রতি বছর গ্রাজুয়েশন হইতেছে কমপক্ষে কয়েক লক্ষ বিভিন্ন সেক্টরে। তার এমপ্লয়মেন্ট কোথায়? সরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই, বেসরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই রাজস্বের জন্য। আমরা নাকি ধনী লোক, ধনীর দেশ কি কি বলে, উচ্চ আয়ের দেশকে কি বলে, মধ্যমায়ের দেশ। কিন্তু বোকাস, কারণ জাস্ট ইনকাম করার জন্য, নিয়ে চলার জন্য, খাওয়ার জন্য, জীবন বেঁচে থাকার জন্য আমাদের উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা নৌকা করে থাইল্যান্ড যায়, থাইল্যান্ডে চাকরি বসে। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু জানে ভূমিসাগর পার হইতে রিস্ক আছে, জীবনে ঝুঁকি আছে, এবং ইটালি দেবো, এখানে দেবো। সবচেয়ে বেশি বাংলাদেশে কিন্তু নৌকা মাঠ করতেছে, জেনেও যাচ্ছে কিন্তু, কারণ বাংলাদেশের কোনো তাদের জায়গা নাই, তার ইনকাম করার ব্যবস্থা নাই। আমেরিকা ব্রাজিল হেঁটে দিতে 100 কিলো হেঁটে দিতে হয়, অনেক জঙ্গলে ঘুরে যাচ্ছে, জেনে শুনে কেউ যাচ্ছে, কিন্তু তার কোনো অপশন নাই। যে পৃথিবীর কোন দেশে আছে, শুধু বাঙালি করে যাচ্ছে। অর্থনীতি বলে না, আমরা দাবি গ্রামে প্রতি সপ্তাহে যাওয়া হয় বা 2 সপ্তাহে একবার যাওয়া হয়। আমার নির্বাচন লাগে, দেখেন এমপি চাকরি শুনাম। গ্রামের অর্থনীতি সরকার কিছু নাই। যে চাঙ্গা হচ্ছে কোটি কোটি মানুষ বিদেশে আছে, তারা আত্মীয় টাকা পাঠায়, সেই টাকাটা সার্কুলেট করে গ্রামে। আগে একসময় হাসপাতালে সারা দৃষ্টি মনে আছে, আমাদের মানুষ বিজে বসে আঙ্গুর ফল কিন্তু ডিলাইট করে পাওয়া যেত হাসপাতালের সামনে, নাকি আঙ্গুর ফল রুগী মারা দেওয়ার আগে মনে করলো ঠিক আছে আঙ্গুর রস খাওয়া নেই। এখন কিন্তু যে কোনো গ্রামের দোকানে কিন্তু আঙ্গুর ফল পাওয়া যায়, কারণ ওই যে আত্মীয় বাইরে থাকে, টাকা পাঠাচ্ছে, মানুষ সার্কুলেট হইতেছে, এই জন্য বিল্ডিং হইতেছে, ফল কিনে ব্যবসা হইতেছে। গভর্নমেন্টের কিছু নাই। জেলে বিদেশে যাওয়ার সময় কিন্তু অনেক টাকা লস করতেছে, বিদেশে যাইতে সময় জমি জায়গা বিক্রি করে যাচ্ছে। যাই রাষ্ট্রের ভূমিকাটা কি? আর সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতি। আপনি যদি রাজনীতিতে যদি সৎ থাকে, যদি অসততা হবে না। আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে কি, আমি ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের রাজনীতি হয়ে গেছে কি, মোস্ট অফ দ্য পিপল রাজনীতি মনে করে যে আমি সরকার এটা করছে, আমি এটা করব, টু মেক ইলিগাল মানি, টু গ্র্যাব ইলিগাল প্রপার্টি। রাজনীতি উদ্দেশ্য এটা। সরকার পরিবর্তন হয়েছে মনে করে এটা আমার আদায়, এটাই আমার। কোন রাষ্ট্রীয় পরিবর্তন নাই, শুধু নাম পরিবর্তন। যৌতুক থেকে মধু আছে ক্ষমতায়, বুঝলেন? আগে যৌতুরে লুটপাট করতো, মধুরে লুটপাট করে।
This is the problem which we are having. রাজনীতি করতে বলে কে? এমপি এর মন্ত্রী বলে কে? আর বলে যে আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, কিন্তু বলেন আপনি হতে চান বলে দল নমিনেশন দেবে, আপনার নমিনেশন ভোট দেয়। কিন্তু আমি মনে করি রাজনীতি করা উচিত। আপনি রাজনীতি ব্যবসা করবেন, সোনা চাকরি করবেন? নো, স্যাক্রিফাইস। সে তার স্যাক্রিফাইস করে মানুষের কাছে রাজনীতি করবে। আমি মসজিদে টাকা দিই, মন্দিরে টাকা দিই, ইমাম সাহেব বা ওখানে ভাত দিয়ে আমাকে কিন্তু ইয়ে খাওয়াবে না, যদি বলে কফি খাওয়াবে না, এটা আমার স্যাক্রিফাইস করছি। রাজনীতি যে করবে যে আমার সময়টা আমার টাকাটা আমি স্যাক্রিফাইস করি for the improvement of the society, for the good work of society. এখানে আমি কিছু দেবো না। আপনারা দেখেন সত্যিকার কথা বলতে কি বাংলাদেশে 80% রাজনীতিবিদ সকল দলে বলছে, আমি নাম উল্লেখ করছি না, দুর্নীতি করে আর দুর্নীতি করার মানসিকতা আছে, সুযোগ পায়না করার জন্য করে। আপনি যদি রাজনীতি প্রথম দুর্নীতিবাদ করতে নো, রাজনীতির টাকা ব্যবহার করে একটা স্পিড বোর্ড হিসেবে চাম দিলে আমরা কম দেখতে পারি, কিন্তু চাম দিলে বেশি দেখতে পারি। They are using the political party as a springboard to grab illegal money, to grab illegal property. That is important. আমাদের রাজনীতির মধ্যে, কারণ রাজনীতির they are leader, they will run the country, they will govern the country. They should be honest. They should be honest. এখানে dishonesty এখানে মধ্যে। This is the problem we have. আর সরকারি কর্মচারীরা আপনি দেখেন, আমি সবার কথা বলছি না, মোস্টটা সরকারি কর্মচারীরা তারা দয়া করে চেয়ারটা বসে এসে তার চেয়ারে সচিবের চেয়ারে বসে বা চেয়ারে বসে এই জন্য তারা বেতনটা নেয়। কোন কাজ করতে হলে কারোর জন্য মানুষ ভাবে কাজ করতে হলে মানুষ তার টাকা দিতে হবে। দেখেন কোন সেক্টরে দুর্নীতি নেই, চেয়ারটা দয়া করে বসে সরকারি বেতন নেয়, আর কাজ করতে হবে ইউনিসেফ বলেন ইয়ে বসে টাকা দিতে হবে, সব টাকা দেয়। দুর্নীতি বলবেন কি করে? আমি মনে করি আমরা শুধু কমিশনকে ডিপেন্ড করতে হবে, পাশাপাশি আমরা মানুষের পরিবর্তন করতে হবে, সমাজের আন্দোলন সৃষ্টি করতে হবে। Those people who are involved in corruption, they should not be allowed to involve in politics. তাদের রাজনীতি হারাম করতে পারবে না। তুমি দেখেন গত 20 বছরের রাজনীতিতে দেখেন সকল দলের আপনার অনেকেই রিক্সা করে চলছে, এখন তার মার্সিডিজ গাড়ি লাগবে, নিজের যেহেতু টাকা বাড়লে জীবনটা বেড়ে যায়, পাহাড়াদার লাগবে, বোর পাহাড়াদার লাগবে, বাচ্চার পাহাড়াদার লাগবে, নাকি কার লাগবে। These people আপনি যেটা হলো আমাদের মানে এটা কনসাস ডেভেলপ করতে হবে। বিশেষ করে প্রথম রাজনীতির মধ্যে যারা ব্যান করতে হবে, যারা সামাজিক তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে, কন্ডেম করতে হবে। Politics not for the dishonest people, the honest people. Those people can sacrifice their life. The social work করে কি এখন নাকি শুরু হচ্ছে? মুঘল সরকারের বলে সরাইখানের কথা আপনারা জানেন অনেকেই, সেখানে গরিব মানে প্রতিদিন হেঁটে যাচ্ছে, ক্লান্ত হচ্ছে, ধনী লোকেরা থাকার ব্যবস্থা করছে, খাওয়ার ব্যবস্থা করছে, সেটা সোশ্যাল ওয়ার্ক। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আসছে, এখন আপনার আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আছে, যা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে। এখন সেখানে আপনার ধরেন সোশ্যাল ওয়ার্কটা মানে কি এখন বিজনেস, সেটা আমরা কাজ করতে হবে। এই ব্যবসায় রাজনীতির ব্যবসা বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রাজনীতিতে কি পায়? কমিশন পায়। মজবুরি করে তো সরকারি কর্মচারীরা মামলা করে রাজনীতি দেখায়, এটা কমিশন। আমি এটা কমিশন নেয়, কমিশনে খুশি। মূল আমলারা চুরি করে, মামলাতে তারা কিন্তু জেলে প্রথম দুগো মুখ না আমার নামে ঢোকে, সেটা বুঝে না রাজনীতিতে কনসিকুয়েন্স। আমাদের সামাজিক এইটাই অসহযোগিতা সৃষ্টি করতে হবে, আলোচনার পক্ষে আলোচনা রাখতে হবে। আর দুর্নীতিবাজ যারা তাদেরকে দুর্নীতি বিরোধী কোনো স্টেজে বক্তৃতা দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ।